তো আজকে আমাদের আলোচনার বিষয়টা কি বলেন? আজকে ক্লাস ব্যাচ 3 এর অষ্টম ক্লাসে কি নিয়ে আলোচনা করবো? আমরা ফাংশন নিয়ে, রাইট? তো আচ্ছা, আহ, এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে ফাংশন কি। আপনারা তো ম্যাথমেটিক্সে করে আসছেন, মনে আছে সবার? ম্যাথমেটিক্সে ফাংশন নিয়ে কাজ করে আসছেন, মানে কাজ করে আসেননি এমন লোক পাওয়া যাবে না। ম্যাথমেটিক্সে সবাই ফাংশন নিয়ে কাজ করে আসছে, ঠিক না? তো একটু আমাকে বলেন তো, ফাংশনটা কি, আপনারা কি জানেন? ম্যাথমেটিক্সের হিসেবে বলেন, প্রোগ্রামিং এর হিসেবে বলা লাগবে না। ম্যাথমেটিক্সের থিঙ্কিং থেকে ফাংশনটা কি বলেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এটাই হচ্ছে ফাংশন। ঠিক প্রোগ্রামিং এও একই জিনিস, প্রোগ্রামিং এও একই জিনিস, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এটাই ফাংশন প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ক্লাসে আছেন? হ্যালো? আচ্ছা, প্রোগ্রামিং এর ক্ষেত্রে অমিত বলছে ব্লক অফ কোড। আসলে ব্লক অফ কোড না, ম্যাথমেটিক্সে ফাংশনটা যা প্রোগ্রামিং এর ক্ষেত্রেও তা, যদি আপনি ওইভাবে করে থিঙ্ক করতে পারেন। একটু পরই আমি সেটা এক্সপ্লেন করছি কেন আমি বললাম ম্যাথমেটিক্সে যা প্রোগ্রামিং এও তা। আপনি বলছেন, অমিত পাল বলছেন ব্লক অফ কোড। এক্স্যাক্টলি, ব্লক অফ কোড তো ইভের মধ্যেও আসে। ব্লক অফ কোড, তারপরে লুপের মধ্যেও আসে। সো এগুলো কি ফাংশন, অমিত পাল? ব্লক অফ কোড বিভিন্ন পারপাসে আসতে পারে, সেগুলো ফাংশন না। সো শুধুমাত্র ব্লক অফ কোড এই কথাটা দিয়ে আপনি কিন্তু ফাংশনকে মানে ঠিক এক্স্যাক্টলি বোঝাতে পারবেন না, রাইট? ইন প্রোগ্রামিং ফাংশন ইজ পারফর্ম স্পেশাল টাস্ক, বলতে পারেন সেটা। এখন আসেন আমরা ম্যাথমেটিক্সের যে ফাংশনটা, সেই ফাংশনটা এবং প্রোগ্রামিং এর ফাংশনের সাথে মিল খুঁজি, তাহলে আমরা তাড়াতাড়ি শিখতে পারবো। যারা একদম বিগিনার তারা একটু খেয়াল করুন। যখন আমরা ম্যাথমেটিক্সে নির্দিষ্ট কোনো কাজ করার জন্য, এই যে আহ, আব্দুল হামিদ খান এখানটায়, এমডি আব্দুল হামিদ যে কথাটা লিখছে, ইন প্রোগ্রামিং ফাংশন ইজ পারফর্ম স্পেশাল টাস্ক, তো ম্যাথমেটিক্সেও একই ধরনের ব্যাপারটা, যে কোনো একটা স্পেশাল কাজ করার জন্য আমরা একটা ফাংশন ডিফাইন করি ম্যাথমেটিক্সে। যেমন ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, যেখানটায় এক্স এর ওয়াই এর বর্ণনাটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই টাইপের কিছু একটা থাকতে পারে। তো ধরে নেন এটা একটা ফাংশন, ঠিক না? তো এখানটায় আমরা এক্স এর বিভিন্ন ভ্যালু এর জন্য আমরা কিন্তু ওয়াই এর ভ্যালু পাই, পাই না? আপনারাই বলেন। ওকে, সো খেয়াল করুন আমি এখানটায় কি পাচ্ছি। ধরেন এক্স ইকুয়াল, যদি আমি আহ, এটা এক্স নিলাম আর এটা ওয়াই নিলাম, তো এক্স এর মান যদি ওয়ান ধরি, ওয়াই এর মান কত আসে? টু। সরি, হ্যাঁ ঠিক আছে, এক্স এর মান যদি টু ধরি, ওয়াই এর মান কত আসে? ফাইভ। আর এক্স এর মান জিরো নিলে ওয়াই এর মান কত আসে? ওয়ান। সো রাশেদ, টেন কোথেকে আসছে? ব্যাপারটা বুঝছেন সবাই, যে এক্স এর ভ্যালুর জন্য আমরা কি পাচ্ছি? ওয়াই এর ভ্যালু। এটাই আসলে ফাংশন। ফাংশনটা এটাই, যে একটা নির্দিষ্ট টাস্ক সে সম্পন্ন করবে, এই নির্দিষ্ট টাস্কটা হচ্ছে এটা। তো এবার খেয়াল করুন প্রোগ্রামিং এ ফাংশন, ডিইএফ, এটা দিয়ে আমরা ফাংশন ডিফাইন করি। তারপর সেই ফাংশনটার নাম দিলাম এফ ইউএন, হ্যাঁ এটার নাম দিলাম। আচ্ছা, এফ ইউএন না দেই, আর কিছু দেওয়া যায় কিনা দেখি। ম্যাথ দেই।
আচ্ছা, যাই হোক, একটা নাম দিলাম আর কি। হ্যাঁ, ফাংশন যা ইচ্ছে তাই হতে পারে, ফাংশন ওয়ান দিলাম। হ্যাঁ, এটার নাম। তো ফাংশন ওয়ানের মধ্যে রাখলাম এক্স। তারপর সে এক্স কে এইখানটায় ডিফাইন করলাম যে এক্সটা কেমন হবে, রিটার্ন রিটার্ন করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটা কি করবে? এটা একটা নির্দিষ্ট কাজ করছে না? ঠিক ম্যাথমেটিক্যাল ফাংশনটা উপরে যে ধরনের কাজ করছে, নিচের প্রোগ্রামিং এর ফাংশনটাও ঠিক একই ধরনের কাজই করতেছে। তাহলে আমি যদি এইখানটায় কোথাও ফাংশন ওয়ান দিয়ে কল দিই, ফাংশন ওয়ান একটা কল দিলাম ওয়ান দিয়ে, ধরেন এখানটায় ওয়ান দিয়ে কল দিলে সে আমাকে টুই রিটার্ন করবে এখানটায়। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ফাংশন, আচ্ছা ওকে। জাস্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ফাংশন এবং ম্যাথমেটিক্স এর ফাংশন অলমোস্ট সেম। তো আচ্ছা থাক, আর আর এটা মিল করতে যাব না প্রোগ্রামিং আর ম্যাথমেটিক্সে। যারা বুঝছেন তারা বুঝেন, আর যারা না বুঝছেন তারা প্রোগ্রামিং এর মাধ্যমে বুঝেন, ম্যাথমেটিক্স এর মাধ্যমে আর বোঝা লাগবে না। তো পাইথনে ফাংশন ডিফাইন করতে গেলে সর্বপ্রথম ডিইএফ এই কিওয়ার্ডটা লাগে। ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে এটা, ডিইএফ। এরপর মনে করেন ফাংশনটা, এইখানটায় ফাংশনের নাম থাকবে, যে নামটা দিব ফাংশনের সেই নামটা থাকবে, নেম অফ ফাংশন। আর ফাংশনের নাম দেওয়ার ক্ষেত্রে সেটা সেটা অবশ্যই ভেরিয়েবল নেম কিভাবে তৈরি করে সেটা তো জানেন সবাই। ভেরিয়েবল নাম তৈরি করার যেসব নিয়মগুলো আছে, ঠিক ফাংশনের নাম তৈরি করার ক্ষেত্রেও একই ধরনের নিয়মগুলো মেনটেন করতে হবে আপনাকে। তারপর এইখানটায় বেশ কয়েকটা প্যারামিটার পাস করতে হবে আপনি। একাধিক প্যারামিটার পাস করতে হবে, এক্স, ওয়াই, জেড। হ্যাঁ, তো ধরেন আপনি একটা ফাংশন তৈরি করছেন যেটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? এখানটায় সে অ্যাভারেজের নামটা দিবেন। তো অ্যাভারেজের নাম দিতে গেলে মনে করেন তিনটে সংখ্যার অ্যাভারেজ বের করছেন। তো এইখানটা দিলেন তিনটা সংখ্যা, তিনটে সংখ্যা দিয়ে তারপর এইখানটায় মনে করেন সেই অ্যাভারেজটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন, আর ই এস। হ্যাঁ, আর ই এস এর মধ্যে মনে করেন রাখলেন অ্যাভারেজটা কিভাবে করবেন, অ্যাভারেজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্ল্যাশ থ্রি। তারপর রিটার্ন করবেন অথবা এটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট। তাহলে এইখানটায় আমি অ্যাভারেজটা প্রিন্ট হিসেবে পেয়ে যাব। এটি হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করা, অর্থাৎ আমি একটা ফাংশন তৈরি করলাম। এবার সেই ফাংশনটা আমি পরবর্তীতে ব্যবহার করব। নেম দিয়ে আমি তখন ওয়ান দিলাম, টু দিলাম, থ্রি দিলাম। এগুলো হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টগুলো এই প্যারামিটারের জন্য পাস হয়। যেমন এক্স এর জন্য ওয়ান যাচ্ছে, ওয়াই এর জন্য টু, জেড এর জন্য থ্রি। গিয়ে সে এই ক্যালকুলেশনটা করবে, করে এইটা প্রিন্ট করবে। ওকে, অনেক তো ডিসকাস করলাম, এবার আমরা একটু সরাসরি প্র্যাকটিক্যাল করে দেখি। তো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এই ফাইলের মধ্যে মনে করো আমি তিনটে সংখ্যার অ্যাভারেজ নির্ণয় করি।
তো তিনটা সংখ্যার অ্যাভারেজ নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে তিনটা সংখ্যা নিয়ে নিতে হবে। তো ধরেন আমি প্রথমে ফাংশন ডিক্লেয়ার করতে হবে আমাকে। তো ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে আপনারাই বলেন। ফাংশন ডিক্লেয়ার করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ডিইএফ। এই কিওয়ার্ডটা ব্যবহার করার পর আমি কি করব, ফাংশনের নামটা দিব। তো ফাংশনের নাম, আচ্ছা ফাংশনের নাম আমি প্রতিদিন দিলাম এডিশন, অ্যাড। অ্যাড নামে একটা ফাংশন দিলাম। সেই ফাংশনটা কি করবে, আমাদের এক্স ওয়াই জেড এদেরকে যোগ করে রেজাল্ট দিবে। তো এক্স দিলাম, কমা ওয়াই, কমা জেড। যারা ফাংশন বুঝেন না একটু ভালোভাবে খেয়াল করুন। তারপর আমার কি লাগবে, এক্স ওয়াই জেড এর যোগফল লাগবে। তো দিলাম আচ্ছা এস ইউ এম সাম, হ্যাঁ সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলটা কি করবে, এক্স ওয়াই জেড এর যোগফলটা নিবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই ভেরিয়েবলগুলো যোগ করে সামের মধ্যে রাখলো, রিটার্ন সাম। এখন সে সামকে রিটার্ন করবে। অথবা আমি এখানটায় চাইলে এখানটায় প্রিন্টও করতে পারি, প্রিন্ট সাম। তো রিটার্নটা আপাতত বাদ দিয়ে, রিটার্ন নিয়ে আমরা পরে কথা বলছি, আপাতত প্রিন্টটাই দেখুন। তারপর এইখানটায় কি করব, এইখানটায় ফাংশনটা কল করব, অ্যাড। অ্যাডের মধ্যে কাকে দিচ্ছি, 6,7,8। তো আমার প্রোগ্রামটা কি করবে, এই তিনটা সংখ্যা যোগ করে যোগফলটা দিয়ে দিবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। পাইথন, ওকে। আচ্ছা এখানটায় কোনো রেজাল্ট দিচ্ছে না, কেন দিচ্ছে না, আই ডোন্ট নো। এইখানটায় এই কারণে দিচ্ছে না, আমি এইখানটায় আসলে প্রিন্ট ইকুয়াল লিখে ফেলছি। প্রিন্ট ফাংশনটা কিভাবে করে ইউজ করতে হবে, সরি আবার সামের মধ্যে কোটেশন দিয়ে দিয়েছি। কন্ট্রোল এস সেভ করলাম, সেভ করে রান করছি আবার। এটাই হচ্ছে ফাংশন। এই যে যোগ করার কাজটা আমি একবার তৈরি করলাম, কিন্তু এই কাজটা আমাকে বারবার করে দিবে। যেমন আবার আমার অ্যাড দরকার হলে অ্যাড লিখলাম, অ্যাড লিখে 5 লিখলাম, কমা 4 লিখলাম, কমা 3 লিখলাম, কন্ট্রোল এস দিলাম, দিয়ে আবার কিন্তু আমি সেই যোগফলটা পেয়ে যাচ্ছি, রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো ঠিক ম্যাথমেটিক্সেও যেরকম একটা ফাংশন আগে আপনি ডিফাইন করে বারবার করে ইউজ করতে পারছেন, ঠিক একইভাবে প্রোগ্রামিং এও একটি ফাংশন আপনি তৈরি করে বারবার করে ইউজ করতে পারেন। সো ফাংশনের মেইন থিঙ্কিং যেটা, কোর থিঙ্কিং, যে বারবার ইউজ করা, সেটা কিন্তু প্রোগ্রামিং এ এক, ম্যাথমেটিক্সে এক। আপনারা কি বুঝছেন ফাংশনটা, যে ফাংশন আসলে কি এবং কেন ব্যবহার করতে হবে। যে একটা জিনিস আমার বারবার ব্যবহার করা লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফাংশনটা তৈরি করব। যে একই ধরনের কাজ আমার বারবার করা লাগতেছে, তো একই ধরনের কাজ কি আমি বারবার করব না, আমি বারবার না করে সেই কাজটাকে একটা নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী সাজাবো, একটা স্ট্রাকচারে নিয়ে আসবো, সেই স্ট্রাকচার অনুযায়ী একটা ফাংশন ডিফাইন করব, এবং নির্দিষ্ট কিছু আর্গুমেন্ট দিয়ে আমি সেই ফাংশনের মধ্যে আর্গুমেন্ট গুলো পাস করব প্যারামিটারের সাপেক্ষে, এবং ফাংশনটা আমাকে রেজাল্টটা দিয়ে দিবে। এটাই হচ্ছে ফাংশনের কাজ। সো ফাংশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা ফাংশন নিয়ে ডিসকাস করতে গেলে একটু স্লাইডে যাই। আরো অনেক কিছুই আছে ফাংশনে, এটাই কিন্তু শেষ না, এটা হচ্ছে শুরু জাস্ট ফাংশনের। তো ফাংশন কি এবং ফাংশন কেন,
এই কথাটা নিয়ে এতক্ষণ ধরে যে কথাটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আসলে ফাংশনটা কি এবং কেন। এই ব্যাপারটা বুঝছেন সবাই, যে ফাংশনটা কি এবং কেন? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তারপর আমরা কন্টিনিউ করছি, সেটা হচ্ছে ফাংশনের টাইপ। খেয়াল করুন, ফাংশনের টাইপ, তো ফাংশনের টাইপটা হচ্ছে কি, বিল্ট ইন ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন এতক্ষণ আমরা যে ধরনের ফাংশন নিয়ে কাজ করলাম, এতক্ষণ আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করলাম অ্যাড নামে, সেই ফাংশনটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। কারণ হচ্ছে এই ফাংশনটা আমি নিজে তৈরি করেছি। কিন্তু পাইথন প্রোগ্রামাররা এতদিন ধরে আমি কিন্তু এই কথাগুলো বলিনি, আজকে বলছি। সো আজকে যেহেতু ফাংশনের ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, আপনারা সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কেউ আজে বাজে টাইপ করবেন না, খামোখা টাইপ করবেন না, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বিল্ট ইন টাইপ ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশন একটু খেয়াল করুন। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন মতো একটা ফাংশন তৈরি করে নিলাম। সেই ফাংশনটা পরবর্তী লাইনে আমরা কি করছি, ব্যবহার করছি। এইখানটা আমরা ফাংশনটা কল করছি, এটা বলে ফাংশন কল করা। আর এটা হচ্ছে ফাংশন ডিফাইন করা। কথাটা বুঝছেন? এই যে ফাংশন ডিফাইন করা, এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, এবং এইখানটা হচ্ছে ফাংশন কল করা। তো ফাংশন কল করা, কিভাবে কল করে ফাংশন? ফাংশন কল করার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনাকে ফাংশনের নামটা দিতে হবে, এই যে নেম। তারপর নেমের পর এখানটায় ফাংশন নেমটা থাকবে, নেম। নেমের পর একটা ব্র্যাকেট থাকবে। এই ব্র্যাকেটে আর্গুমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, একাধিক আর্গুমেন্ট থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। কথাটা বুঝছেন? আর্গুমেন্ট থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে ফাংশনের উপর। সো ফাংশনটা কিভাবে ডিফাইন করা হয়েছে সেটা থেকে, আর্গুমেন্ট কি একটু আগে যেগুলো পাস করলাম, এই যে এটা এটা এটা, এগুলাকে আর্গুমেন্ট বলে। এখানটায় 6 7 8 এগুলো হচ্ছে আর্গুমেন্ট, আর এক্স ওয়াই জেড এগুলোকে বলা হয় প্যারামিটার। সো প্যারামিটারের সাপেক্ষে আমাদেরকে আর্গুমেন্ট পাস করতে হয়। তারপর এখন আসেন ইউজার ডিফাইন ফাংশন, তো এতক্ষণ দেখলেন। তো কিন্তু বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশনটা কি? বিল্ট ইন ফাংশন হচ্ছে, বিল্ট ইন ফাংশন কিন্তু আপনারা অলরেডি, এক্স্যাক্টলি, সবুজ, প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন। থ্যাংক ইউ আব্দুল হামিদ, থ্যাংক ইউ। আমরা এতদিন ধরে বিল্ট ইন ফাংশন, অনেকগুলো বিল্ট ইন ফাংশন ব্যবহার করে আসছি। একটা হচ্ছে প্রিন্ট, আর একটা হচ্ছে ইনপুট, রাইট? ইনপুট, প্রিন্ট, আইএনটিও বলতে পারেন। এই যে মনে করেন টাইপ কাস্টিং এর জন্য আমরা যে আইএনটি ব্যবহার করে আসছি, স্ট্রিং, এগুলো কিন্তু। তো এখন আপনি কিভাবে বুঝবেন ফাংশন কিভাবে কল করছেন কি করছেন না? হ্যাঁ, এটা দেখে আপনি কিভাবে বুঝবেন ফাংশন যখন কল করছেন? আপনি একটু ক্লিয়ার করে খেয়াল করুন, এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই যে এটা ফাংশন, এবং এইখানটা আর্গুমেন্ট দিয়ে আপনাকে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ফাংশনটা কল করতে হবে। এটি হচ্ছে ফাংশন কলিং সিস্টেম। সো আপনি কিন্তু আপনার নিজের অজান্তে এতদিন ধরে হয়তো বা জানতেন না, বা অনেকেই জানতেন যে আপনারা কি কি ধরনের বিল্ট ইন ফাংশন ব্যবহার করে আসছেন। তো এখন দেখি আমরা কয়েকটা বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলি। এখানটায় বেশ কয়েকটা বিল্ট ইন ফাংশন আছে: প্রিন্ট, টাইপ, লিস্ট, ইনপুট, ফ্লোট, এবিএস, বুল, ডিপমড, সেট, রাউন্ড। এখানটায় যে কয়েকটা বিল্ট ইন ফাংশন আছে, এই কয়টা বিল্ট ইন ফাংশন নিয়ে কাজ করে আসছেন কে? এখানটা থেকে আপনারা কে কে কোনটা নিয়ে কাজ করছেন বলেন আমারে, আমাকে একটু জানান। ভুল নিয়ে কাজ করছেন? হ্যাঁ, আমিও ভুল নিয়ে কাজ করছি ক্লাসে। ফ্লোট নিয়েও কাজ করা হয়েছে, এবিএস নিয়ে কাজ করা হয়নি। ডিপমড, ডিপমড বাদে সবগুলো নিয়ে কাজ করছেন প্রীতম? ওকে, নাইস, থ্যাংক ইউ। সো তাহলে আমরা এটা একটা করে দেখি। ওকে,
তো প্রথমে আমরা প্রিন্টটা নিয়ে তো আর নতুন করে দেখানোর কিছু নেই, প্রিন্ট তো সবাই জানেন। তারপর প্রিন্টের পর কি আসছে? টাইপও জানেন, লিস্ট, ইনপুট জানেন, ফ্লোট জানেন, এবিএস, বুল। হ্যাঁ, লিস্ট, এবিএস আর ডিপ মোড, রাউন্ড, এগুলো নিয়ে আমি একটু কথা বলি। তো ডিপ মোড আসলে যে কাজটা করে, আমরা যখন ভাগ করি সেক্ষেত্রে আমরা কি পাই? একটা ভাগফল পাই, পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ। যদি আইএনটি করে দেয় সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা পাই, অথবা ফ্লোর ডিভিশন করলে আমরা পূর্ণ সংখ্যাটা পাই। ঠিক আছে? কিন্তু ডিপ মোড দিয়ে আসলে কি পাওয়া যায়? ডিপ মোড দিয়ে আমরা অ্যাট এ টাইম, যদি আমাদের কখনো এমন প্রয়োজন হয়, আমাদের মডুলোটাও দরকার এবং অর্থাৎ ভাগশেষটাও দরকার এবং ভাগফলটাও দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিপ মোড ইউজ করি। খেয়াল করুন, ধরেন আমি পুরাটা নিলাম এক্স এর মধ্যে, নিলাম ডিপ মোডটাকে। তো সে কি করবে? এক্স এর মধ্যে একটা রেজাল্ট দিবে, যে রেজাল্টটা আমাকে একই সাথে ভাগফল এবং ভাগশেষটা রিটার্ন করবে। তো প্রিন্ট এক্স, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখছেন? 3 এবং 3, প্রথম 3টা হচ্ছে ভাগফল এবং পরবর্তী 3টা হচ্ছে ভাগশেষ। বুঝছেন সবাই? ওকে, এটা হচ্ছে ডিপ মাউন্টের কাজ। আর রাউন্ড, আসলে যে কাজটা করে সেটা হচ্ছে আহ একটু খেয়াল করুন। রাউন্ড, এই রাউন্ড ফাংশনটা একটু ইন্টারেস্টিং একটা ফাংশন। কেমন ইন্টারেস্টিং? যেমন আপনার একটা দশমিক সংখ্যা আছে, সেই দশমিক সংখ্যাটাকে আপনি পূর্ণ সংখ্যায় যাচ্ছেন, কিন্তু ধরেন আমরা ধরেন কি দেখলাম, ফ্লোর বা সিল। ফ্লোর এবং সিল বলতে কি বোঝায় সেটা তো জানেন, সবাই? একটা দশমিক সংখ্যা নিলে সেটার ফ্লোর এবং সিল সেগুলো আসলে কি? ধরেন 5.3, 5.3 এটা যদি ফ্লোর নেই, এটার ফ্লোর হলে আমার রেজাল্ট আসবে 5। কিন্তু যদি এটার সিলটা নেই, এটা সিল হবে 6, অর্থাৎ পরবর্তী পূর্ণ সংখ্যা। সিল মানে হচ্ছে পরবর্তী পূর্ণ সংখ্যা, আর ফ্লোর মানে হচ্ছে পূর্ববর্তী পূর্ণ সংখ্যা। কথা বুঝছেন? যে আমার এখানটায় মনে করেন এটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা। তো এখানটায় যদি মনে করেন এখানটায় 5 আছে, এখানটায় 6 আছে, আর এখানটায় আছে 5.3, তাহলে সিলটা হবে নিচের পূর্ণ সংখ্যা আর ফ্লোরটা হবে তার পরের পূর্ণ সংখ্যা। কিন্তু এই রাউন্ডটা আসলে কি কাজ করে? রাউন্ডটা যে কাজটা করে সেটা হচ্ছে সে খোঁজে যে সে কি সিলের দিকে যাবে না ফ্লোরের দিকে যাবে, কোন দিকে গেলে তার জন্য সুবিধা হবে। যেমন এই পজিশন থেকে 5.3 থেকে সে কোন দিকে তাড়াতাড়ি যেতে পারে, 5 না 6, সিল না ফ্লোর? অবশ্যই ফ্লোর। সো সে 5-এর দিকেই তাড়াতাড়ি যায়, এই ডিস্টেন্সটা কম তার জন্য, ওই কারণে সে এই দিকটাই যাবে। রাউন্ড ফিগার, হ্যাঁ, রাউন্ড ফিগার ইন ম্যাথ বলতে পারেন। সো এই রাউন্ডটা এই কাজটাই করবে। তারপর ধরেন এইখানটা আছে 5.8, তখন সে কোন দিকে যাবে? তখন সে 6-এর দিকে যাবে। সো এই রাউন্ড ফাংশনটা এই কাজটাই করে, যে একটা ফাংশন, রাউন্ড ফাংশন, সেই ফাংশনটা মানে পূর্ণ সংখ্যা দিবে, এমন ভাবে দিবে যাতে, ওকে প্রীতম, আপনি এটা, আপনি আচ্ছা আপনারটাই দেই 5.5, এক্সপেরিমেন্ট করবেন এগুলো। যত বেশি এক্সপেরিমেন্ট করবেন তত ভালো করে বুঝতে পারবেন। কন্ট্রোল এজ সেভ করলাম,
তো 5.5 দিয়ে কি পাওয়া যাচ্ছে? 6 পাওয়া যাচ্ছে। তারপর 6.5 দেই, 5.5 তো দিলাম, মনে করি এবার 6.5 দিলাম। আচ্ছা 65.5, কন্ট্রোল এস দিলাম, কত দেখাচ্ছে? 66। সো এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো রাউন্ডটা বুঝছেন সবাই? এরপর সেট, সেট যে ফাংশনটা, সেটা দিয়ে আসলে সেট ডিফাইন করে। সেট, ধরেন আপনি এটা সেট নেবেন, তো সেটের উপাদানগুলো নেওয়ার জন্য আপনি কি করলেন, এখানটায় লিখলেন 4,5,7,7,8,8,8, হ্যাঁ। তো এটাকে আপনি প্রিন্ট করেন, প্রিন্ট। এই সেটটাকে যদি আপনি প্রিন্ট করেন, আপনি এটা রেজাল্ট হিসেবে একটা সেট পাবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আচ্ছা, ও আচ্ছা, এখানটা যেটা করতে হবে সেটে নেওয়ার জন্য, আমাকে এখানটায় হয় টাপল ইউজ করতে হবে অথবা লিস্ট ইউজ করতে হবে। দেখি টাপল ইউজ করলে কাজ করে কিনা। আর যদি টাপল না কাজ করে সেক্ষেত্রে আমাকে লিস্ট ইউজ করতে হবে। তো টাপল অথবা লিস্ট আপনি যা ইচ্ছা ব্যবহার করতে পারেন সেটার ক্ষেত্রে, বুঝছেন? এটা হচ্ছে সেট ফাংশন, যেটাতে আমি এখানটায় টাপল অথবা লিস্ট ব্যবহার করবো আর্গুমেন্ট হিসেবে। এইখানটার আর্গুমেন্ট হিসেবে একটা টাপল থাকবে অথবা একটা লিস্ট থাকবে। তারপর এবিএস, এবিএস আর একটা ম্যাথমেটিক্যাল ফাংশন বলতে পারেন, যার মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তো এবিএস আসলে কি কাজ করে? এবিএস দিলাম -9, এবিএস -9 দিয়ে আমি প্রিন্ট করছি। দেখাচ্ছে 9 দেখাচ্ছে। তো এবিএস এর কাজ আসলে যেটা, সেটা হচ্ছে রাইট, রিটার্ন দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ এ নাম্বার, হ্যাঁ। এটা অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করে। তো অ্যাবসলিউট ভ্যালু আসলে কি? অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে, বলেন অ্যাবসলিউট ভ্যালুটা কি? হোয়াট ইজ অ্যাবসলিউট ভ্যালু? পজিটিভ, মডিউল, নাম্বার? হ্যাঁ, হ্যাঁ, বাংলা হচ্ছে পরম মান, ইংলিশে অ্যাবসলিউট ভ্যালু। এটাই কি এটার মিনিং? সাবিনা আহমেদ, আই এম নট স্যাটিসফাইড। ওকে, আমি একটু ডিসকাস করি। বাস্তব সংখ্যা রেখে আসে, এটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা রেখা। এই বাস্তব সংখ্যা রেখায় এটা হচ্ছে মূল বিন্দু, এটা 1, এটা 2, এটা 3, সরি, এটা 4। আর এইদিকে হচ্ছে কি, -1, -2, -3, -4। এবার আপনিই বলুন, পরম মান, পরম কথাটার মানে হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে যখন কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে আসলে পরম মান। তো ডিস্টেন্স কি কখনো ঋণাত্মক হয়? এই -1 দ্বারা, অ্যাবসলিউট ভ্যালু এবিএস -1 দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে এখান পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা বোঝায়। তো এখান থেকে এই ডিস্টেন্সটা কি কখনো ঋণাত্মক হবে? ডিস্টেন্সের কি কোনো নেগেটিভিটি আছে? নাই। সো এই কারণে এটা পজিটিভ। তারপর এখান থেকে আবার অ্যাবসলিউট ভ্যালু, যেহেতু এটা -2 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি কখনো ঋণাত্মক হবে? হবে না। আবার ঠিক একইভাবে 2 এর ডিস্টেন্স কত, এটা, এটাও তো কখনো ঋণাত্মক হবে না। সো
অ্যাবসলিউট ভ্যালু বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে মূল বিন্দু থেকে ডিসটেন্সটা। -2 কি মূল বিন্দু হতে পারে? -2 মূল বিন্দু হতে পারে তখন যদি আপনি আগে থেকেই বলে দেন যে এটা হচ্ছে সাপেক্ষ করতে হবে এই ক্ষেত্রে আপনাকে, যে হ্যাঁ এটা একটা সাপেক্ষ। আর কয়েকটা স্থানাঙ্ক ব্যবস্থা আপনি যখন মিক্স করবেন সেই ক্ষেত্রে একটা স্থানাঙ্ক ব্যবস্থার -2টা আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থার আহ, মূলবিন্দু হতে পারে, বাট -2 তো কখনো মূলবিন্দু না। আপনি কি বুঝেছেন? ওকে। আপনি যখন একই গ্রাফের মধ্যে কয়েকটা স্থানাঙ্ক ব্যবস্থা একসাথে কাজ করবেন মিক্সিং করে, সেই ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় কিন্তু সব থেকে বড় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবসলিউট, অর্থাৎ পরম জিরো একটা বিন্দু আপনাকে রাখতেই হবে, যেটার সাপেক্ষে আপনি কিন্তু অন্যান্যদেরকে কম্পেয়ার করবেন। সেটা আর্থে হোক বা যে কোনো জায়গায় হিসেব করুন, ওই অ্যাবসলিউট একটা জিরো কিন্তু থাকতে হবে, জিরো পজিশন। ওকে। তো এখানটার সবগুলো ফাংশন নিয়ে আপাতত ডিসকাস হয়ে গেল আমার মনে হচ্ছে। তারপর এবার আসেন ইউজার ডিফাইন ফাংশন। এতক্ষণ আমরা কিন্তু ইউজার ডিফাইন ফাংশন নিয়ে অনেক কথা বলছি, নতুন করে আর কথা বলার কিছুই নাই। এই যে ফাংশন ডিইএফ, তারপর দিতে হবে ফাংশন নেম, তারপর প্যারামিটার 1 প্যারামিটার 2, এভাবে অনেকগুলো প্যারামিটার আপনি দিতে পারেন। তারপর ফাংশন কল করা। ফাংশন কলটা হচ্ছে ফাংশন নেম, তারপর আর্গুমেন্ট 1 এবং আর্গুমেন্ট 2। ঠিক এভাবে করে আপনি যতগুলো আর্গুমেন্ট এখানটায় দিবেন ফাংশন ডিক্লেয়ারের সময়, ততগুলো আর্গুমেন্ট দিয়ে আপনাকে ফাংশনটা কল করতে হবে। এবার আসেন রিটার্ন স্টেটমেন্টের ভিত্তিতে ফাংশনের ক্লাসিফিকেশন। ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকটা বুঝতেই হবে। রিটার্ন স্টেটমেন্টের ভিত্তিতে ফাংশনের ক্লাসিফিকেশন। একটু আগে আমরা যে ফাংশনটা দেখালাম সেখানটায় কোনো রিটার্ন স্টেটমেন্ট আছে? আপনারাই বলেন, এখানটায় কোনো রিটার্ন স্টেটমেন্ট আছে? নাই। তো একটা রিটার্ন স্টেটমেন্ট দেওয়া ফাংশন এবং রিটার্ন স্টেটমেন্ট ছাড়া ফাংশন, দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? রিটার্ন স্টেটমেন্ট যখন থাকবে তখন সেই ফাংশন কোনো একটা ভ্যালু রিটার্ন করতে পারবে, কিন্তু যখন রিটার্ন স্টেটমেন্ট থাকবে না তখন সে কোনো ভ্যালু রিটার্ন করবে না, সে শুধুমাত্র কোনো একটা কাজ করে দিতে পারবে। যেমন একটু আগে আমি কি করলাম, তিনটে সংখ্যার যোগফল নিলাম, এই ফাংশনটার মাধ্যমে তিনটা সংখ্যার যোগফল তৈরি করলাম। তো এই তিনটা ফাংশনের যোগফলটা আমি এখানটায় পেলাম, কিন্তু একটু পর আমার মনে হলো যে আমার তো ভাগ করে আমি তিনটা তিন দিয়ে ভাগ করে এদেরকে আমি অ্যাভারেজ বের করবো। সেটা কি পসিবল এখান থেকে? আপনারাই বলেন। এই ফাংশনে কোনো কাজ করব না আমি, এই ফাংশনটা এই ফাংশনের মতো থাকবে, কিন্তু অন্য একটা ফাংশন দিয়ে আমি এই ফাংশনের যে ভ্যালুটা সেটাকে 3 দিয়ে ভাগ করব। সেটা কি পসিবল এখান থেকে? না, পসিবল না। ওকে, অমিত পাল, অ্যাবসলিউটলি। কেন পসিবল না? কারণ হচ্ছে আমি এখানটায় কোনো ভ্যালু রিটার্ন করিনি, আমি এখানটায় যেটা করলাম সেটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট করলাম। তো এখন এই প্রিন্ট এবং রিটার্নের মধ্যে পার্থক্যটা কি? আমি যদি এইখানটায়, আচ্ছা এইখানটায় অ্যাড নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, একই ফাংশন অ্যাড 2 নামে ক্রিয়েট করি। অ্যাড, আচ্ছা অ্যাড না, এখানটায় 2 দিয়ে দিই। তারপর আমি এখানটায় প্রিন্টের পরিবর্তে দিলাম রিটার্ন। রিটার্ন সাম, অর্থাৎ সে সামকে রিটার্ন করবে। তো একটু খেয়াল করুন, এখানটায় আমি অ্যাড দিলাম এবং আরেকটা অ্যাড 1 দিই একই ভ্যালু দিয়ে।
1। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এবার দেখুন রেজাল্টটা। আচ্ছা সরি, অ্যাড 2 হবে, থ্যাংক ইউ। আচ্ছা আপনারা কি কেউ অনুমান করতে পারতেছেন রেজাল্টটা কি হবে? রেজাল্টটা কিন্তু এইখানটায় একটা প্রিন্টের জন্য একটা রেজাল্ট দিবে, কিন্তু এইখানটায় কোনো পরবর্তী লাইনের জন্য কোনো রেজাল্ট দিবে না। আচ্ছা আমি এক্সপেরিমেন্ট করেই দেখাই। এখানটায় কিন্তু আপনি 21 পাচ্ছেন। 21টা কার জন্য পাচ্ছেন? প্রথমটার জন্য, এই যে এটার জন্য। কিন্তু এটার জন্য কোনো রেজাল্ট পাচ্ছেন? এটার জন্য কোনো রেজাল্ট পাচ্ছেন না, কেন? এবার খেয়াল করেন, আমি যদি এখানটায় একটা প্রিন্ট দিয়ে দিই, সরি, এখানটা যদি প্রিন্ট ইউজ করি, তো আমার টোটাল রেজাল্টটা কি হবে এখন? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। 21 তো এইখানটায় আমার প্রিন্ট দেওয়া লাগলো না, কিন্তু এইখানটায় প্রিন্ট দেওয়া লাগছে কেন? অ্যাবসলিউটলি রিটার্নের জন্য। একটু খেয়াল করুন, আগের ফাংশনটায় কিন্তু আমি রিটার্ন ইউজ করিনি, আমি জাস্ট কি করলাম, যে সামটা যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম। কিন্তু পরবর্তীবার এইখানটায় আমি কি করলাম, রিটার্নের মাধ্যমে এই ভ্যালুটাকে, এই যে সামের মধ্যে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে আমি এই জায়গায় রিটার্ন করলাম, এবং সেই ভ্যালুটাকে সে প্রিন্ট করলো। তো এইখানটায় আমার যেহেতু রিটার্ন স্টেটমেন্ট নাই, এবার আমি যদি এটাকে প্রিন্ট করতে যাই সেটা কি দেখাবো? প্রিন্ট। এখানে আমার কোনো রিটার্ন স্টেটমেন্ট নাই, সেক্ষেত্রে আমি যদি এটা প্রিন্ট করতে যাই আমাকে কি দেখাবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। খেয়াল করুন, এখানটা আমাকে নাম দেখাচ্ছে, অর্থাৎ সে তো কোনো ভ্যালু রিটার্নই করতে পারে না, তার কোনো ভ্যালু রিটার্ন করার ক্যাপাবিলিটি আছে নাই, তাহলে সে এই লাইনে আমাকে নাম দেখাচ্ছে ওই কারণে। তো প্রথম প্রিন্টটা হচ্ছে, প্রথম 21টা হচ্ছে এই প্রিন্টের জন্য, পরবর্তী নানটা হচ্ছে এই লাইনের জন্য, তারপরে 21টা হচ্ছে ঠিক এই লাইনের প্রিন্টের জন্য। তো ব্যাপারটা বুঝছেন সবাই, কেন রিটার্ন স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট? ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, প্রথমটা অ্যাড দিয়ে তো আমরা অ্যাভারেজ বের করতে পারবো না। এখন বলেন যে অ্যাড টু, এটা দিয়ে কি আমরা অ্যাভারেজ বের করতে পারবো? এটা দিয়ে অ্যাভারেজ বের করা পসিবল? ওকে, নিঃসন্দেহে পসিবল। কেন? কারণ সে কিন্তু একটা ভ্যালু রিটার্ন করছে, আর সেই ভ্যালুটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের অ্যাভারেজ বের হয়ে যাবে। যেমন একটা /3 দিলে এটা অ্যাভারেজ বের হবে, /3। কিন্তু এটাকে তো আমরা /3 দিতে পারি না, কারণ এটা হচ্ছে একটা নান। এটা আমাকে কি রিটার্ন করছে? ফাইনালি নান রিটার্ন করছে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে খেয়াল করুন, এই যে আমি 7.0 পাচ্ছি, অর্থাৎ অ্যাভারেজটা পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে যদি আমি স্ল্যাশ দেই তাহলে কিন্তু আমাকে এরর দেখাবে। কেন? কারণ এখানটায় কোনো ভ্যালুই নেই, সে ভাগ করবে কাকে? এখানে তো আসছে নান। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তো এটা এরর দিয়ে দিয়েছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে রিটার্ন এবং শুধুমাত্র রিটার্ন ছাড়া ফাংশনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ওকে, এটা বোঝাটা বেশ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা না বুঝলে কাজ করতে পারবেন না। তাহলে এখানটা আমি রিটার্ন স্টেটমেন্টের উপর ভিত্তি করে ফাংশন দুই প্রকার, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নির্দিষ্ট কার্য সম্পাদন করবে কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করবে না, সেটা হচ্ছে প্রথমটা অ্যাড। এবং যে যেখানে ফাংশনটি কল করা হবে সেখানটায় ভ্যালু রিটার্ন করবে, যেটা হচ্ছে 2 নম্বরটা, এবং সেই ভ্যালুটাকে আমরা ভাগ করে আমরা কিন্তু অ্যাভারেজ নির্ণয় করতে পারতেছি। সো বুঝছেন সবাই? ভেরি সিম্পল।
এই কোশ্চেনগুলোর অ্যান্সার কি আপনারা তৈরি করে ফেলেছেন? এখানটায় কয়টা কোশ্চেন আছে। দুইটা করছি, কোনটা কোনটা? এক দুই করছি। দুই নাম্বারটা করা হয়নি। আচ্ছা, আব্দুল হামিদ সব শেষ। ওসমান তিনটা করছি, তিনটাই করছি, ওকে। সবুজ এক দুই শেষ। এবার আমি একটু বলি, সেটা হচ্ছে আপনারা এটা ফাংশনের মাধ্যমে করবেন। এতদিন তো শুধুমাত্র ইফ দিয়ে করছেন, যার কারণে এটা রিইউজেবল ছিল না। আমি জানি না কেউ ফাংশন দিয়ে করছেন কিনা। এখন আপনাদের কাজ হবে রিইউজেবল কোড তৈরি করা, অর্থাৎ ব্যবহারকারী বারবারই যাতে সেটাকে ইউজ করতে পারে। ফাংশন দিয়েও শেষ, আচ্ছা সবুজের ফাংশন দিয়েও শেষ, ভেরি নাইস। তারপর বাকিদের? ওকে, সাগর আহমেদ করবেন। ইনফাইনাইট লুপ দিয়ে করছি। আচ্ছা, আপনারা ফাংশন ব্যবহার করে এই কাজগুলো করবেন। ওয়াইল দিয়ে করছেন, হ্যাঁ করতে পারেন। ইনফাইনাইট লুপ, ওয়াইল অবশ্যই। ওকে, তো রেঞ্জটা নিয়ে একটু কথা বলি। থ্যাংক ইউ সাগর আহমেদ। যেহেতু হাতে একটু সময় আছে, রেঞ্জটা নিয়ে একটু কথা বলা দরকার। আমরা এতদিন ধরে কিন্তু রেঞ্জ ফাংশন ব্যবহার করে আসছি। এখন আসেন রেঞ্জ ফাংশনটা নিয়ে একটু কথা বলি। এই রেঞ্জ ফাংশনটার কাজ হচ্ছে রেঞ্জ তৈরি করা। খেয়াল করুন, যদি এই রেঞ্জ অনুযায়ী একটা লিস্ট বানাই, লিস্ট, তো রেঞ্জ যদি আমি 10 দেই, সে আসলে যে কাজটা করবে, কি করবে আমরা আউটপুট হিসেবে দেখি, এভাবে করে না করে 10। তো সেটাকে রাখলাম এক্স এর মধ্যে, মনে করেন এক্স ইকুয়াল দিয়ে এক্স এর মধ্যে রাখলাম। তারপর এক্সটাকে পরবর্তী লাইনে প্রিন্ট করি, এক্স। রেঞ্জ ফাংশনটা অনেকভাবে ব্যবহার করা যায়। তারপর ওয়াই আর একটা ভেরিয়েবল নিলাম, লিস্ট। রেঞ্জ, মনে করেন এবার আপনি চাচ্ছেন রেঞ্জের মধ্যে থেকে শুরু করবেন 20 পর্যন্ত। তো কিভাবে করবেন? প্রথমে 2 দিবেন, তারপর 20 দিবেন, 20 পর্যন্ত যেহেতু 21 দিবেন। এবার প্রিন্ট করে নেন, প্রিন্ট ওয়াই। এরপর আপনি চাচ্ছেন গেট, আর একটা ভেরিয়েবল নিলাম, গেটের মধ্যে লিস্ট রেঞ্জ 2 থেকে 20 পর্যন্ত সকল জোড় সংখ্যা নিন।
হচ্ছে স্টেপ, যে দিয়ে দিলাম, প্লাস দিয়ে সেভ করলাম। এবার একটু দেখুন আউটপুট গুলো কেমন আসে। আচ্ছা, এখানটায় 2 3 4 5 6 7 8 9 10 20 1 2 3 9, সরি পরেরটা প্রিন্ট করে দিই, প্রিন্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আবার দেখি রেজাল্টটা কি আসে। এবার খেয়াল করুন এখানটায় কত আসছে, 2 4 6 8 10 12। হ্যাঁ, তো এইভাবে করে আপনি রেঞ্জ ফাংশনটা ব্যবহার করতে পারেন। রেঞ্জ ফাংশনটা দিয়ে আপনি 0 থেকে 9 পর্যন্ত, আর রেঞ্জ ফাংশনটা যখন আপনি একটা ভ্যালু দিবেন সেটার মানে হচ্ছে আপনি ফাইনাল ভ্যালুটা দিচ্ছেন, ঠিক তার আগের সংখ্যা পর্যন্ত নিব। একটা ভ্যালু দেওয়া মানে হচ্ছে এটা, আর দুটো ভ্যালু দেওয়া মানে হচ্ছে আপনার ইনিশিয়াল ভ্যালুটা দিচ্ছেন এবং যে ফাইনাল ভ্যালু তার পরের সংখ্যাটা দিচ্ছেন। দুটো ভ্যালু দেওয়ার মানে হচ্ছে এটা। আর তিনটা ভ্যালু যখন দিচ্ছেন তখন প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু এর পরের নাম্বারটা, তারপর হচ্ছে আপনার ইনক্রিমেন্ট, যে কত করে সেটা বাড়বে। যেমন মাঝখানে একটা এক করে স্কিপ করে গেছে, 2 এর পর 4 আসছে, 4 এর পর 6 আসছে, ঠিক ব্যাপারটা হচ্ছে এটি। এমডি সাগর আহমেদ, ক্লিয়ার? সিতে আপনি যেভাবে করে আসছেন, পাইথনে ওই ধরনের কিছু আছে, তবে এই ক্লাসে সেটা ডিসকাশন করবো না। সেটা হচ্ছে নির্দিষ্ট ডেটা টাইপ নিয়ে যখন ডিসকাস করবো তখন ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে, সাগর আহমেদ। কারণ ডেটা টাইপের ফরম্যাটিং এর বেশ কিছু ব্যাপার থাকে। সো ফরম্যাটিং এর ক্লাস ছাড়া কিন্তু এগুলো এই মুহূর্তে বলেও লাভ নেই। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করি। ধন্যবাদ সবাইকে। আর ফাংশন নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত।